সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবার টিউটোরিয়ালে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ডিসকাস করব তোমাদের অনুশীলনী 3.4 এর কোশ্চেন নাম্বার 2 সব কোশ্চেনগুলো। ঠিক আছে, ওয়ানটা আমি অলরেডি ডিসকাস করেছি, তোমরা প্লেস থেকে দেখে নিও, অপনয়ন পদ্ধতি যেটা। এখন দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে, নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো এবং অপনয়ন পদ্ধতিতে উহাদের সমাধান নির্ণয় করো। তো অপনয়ন পদ্ধতিতে আমরা করব। দেখো 1 নম্বর প্রশ্নটা, আমি কোশ্চেনটা আনসার আগের থেকে করে রেখেছি যাতে আমাদের একটু সময় বাঁচে, তোমাদের এক্সপ্লেন করে দিব, খালি জিনিসটা বুঝে নেব। ঠিক আছে, তো কি বলছে, যদি আমরা লবের সঙ্গে এক যোগ করি, এখন এখানে লব আছে তার সঙ্গে এক যোগ করবে, তো লব কিছু ধরতে হবে এবং হর থেকে এক বিয়োগ করি, এর মানে হর কিছু আছে এটাও ধরতে হবে। তো প্রথম তো তোমাকে ধরতে হবে যে লব কি আর হর কি। তো মনে করি লব সমান এক্স আর হর সমান ওয়াই, লিখে নাও। দেখো আমি লিখেছি, মনে করি লব সমান এক্স আর হর সমান ওয়াই, এটা প্রথম ধরে নিবে, কারণ এক্স আর ওয়াই মানে লব আর হর যদি না ধরো তো অঙ্কটা আগে বাড়বে না। তো যদি লব এক্স হয় আর হর ওয়াই হয় তো ভগ্নাংশ কি হবে, এর জন্য অতএব ভগ্নাংশটি বলে লিখেছি এক্স বাই ওয়াই। কারণ লাস্টে তোমাকে কোশ্চেন যদি দেখো পড়ো, এই কোশ্চেনটাতে লাস্টে বার করতে ভগ্নাংশই বলেছে, যে ভগ্নাংশটি কত, এর জন্য আমি আগে লিখে দিলাম যে ভগ্নাংশটি কি এক্স বাই ওয়াই। এখন এক্স বাই ওয়াই মানে কত বাই কত, কারণ এক্স আর ওয়াই এর কিছু একটা মান বার হবে। তো এটা আমরা করবো। এখন প্রশ্ন পড়ো আমাদের, তোমরা জানো যদি আমার 3.3 প্রশ্নগুলো দেখেছো, ওইখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে অঙ্ক করবে, তুমি আগে বাড়বে। তো ওইভাবে আমরা করবো। দেখো প্রথম লাইনটা পড়বো, যদি আমরা লবের সঙ্গে এক যোগ করি, লব আমি এক্স ধরেছিলাম, তার সঙ্গে এক যোগ করবো মানে কি এক্স প্লাস ওয়ান লিখে দিব, এবং হর থেকে এক বিয়োগ করি, হর যেহেতু নিচে থাকে ওয়াই, তো ওয়াই থেকে এক বিয়োগ করবো মানে ওয়াই মাইনাস ওয়ান, তো উপরে লিখবো এক্স প্লাস ওয়ান, নিচে বাই ওয়াই মাইনাস ওয়ান। তো যদি এগুলা করো যোগ আর বিয়োগ, তখন কি হবে, তাহলে ভগ্নাংশটি ওয়ান হয়। হয় মানে কি সমান চিহ্ন দিয়ে আমি ওয়ান লিখবো। তো প্রথম শর্ত মতো তোমার এই যে দাঁড়িয়ে পর্যন্ত আছে, এটা প্রথম শর্ত। তো প্রথম শর্ত মতে কি দেখো, যেটা আমি মুখে তোমাদের এক্সপ্লেন করলাম এটাই, যে লবের সঙ্গে এক যোগ করছে এক্স প্লাস ওয়ান, হরের সঙ্গে এক বিয়োগ মানে ওয়াই মাইনাস ওয়ান, তবে ভগ্নাংশটি হয় মানে সমান চিহ্ন দিয়ে ওয়ান। ঠিক আছে, এখন এরকম লিখলে তো হয় না, একে সলভ করতে হবে। তো এর জন্য এই যে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, কারণ যে কোনো সংখ্যার তলে মনে মনে ওয়ান থাকে। তো এটা কোনাকুনি পূরণ করো। যখন এটা নিজে ওয়ান আছে মনে মনে, তো ওয়ান দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করে সেম হবে, মানে এক্স প্লাস ওয়ান সেম থাকবে। আর এদিকে যদি ওয়ান দিয়ে পূরণ করো তো ওয়াই মাইনাস ওয়ান সেম থাকবে, কারণ ওয়ান দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করলে সেম। এখন কি করলাম, এক্স এদিকে আছে প্লাস, এদিকে ওয়াই এর আগে কিছু চিহ্ন নেই মানে মনে মনে প্লাস আছে, তো এদিকে কি হয়ে আসবে মাইনাস, ওয়াই কে নিয়ে আসলাম। এখন তোমার যদি ইচ্ছা হয় জিনিসটাকে তুমি এক সাইডে তিনটা আনতে পারো। ঠিক আছে, এক্স ওয়াই এর সংখ্যা তিনটা আনতে পারো, যেমনি আমরা যখন রৈখিক সমীকরণ বলি তখন কি বলি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, মানে তিনটা এক সাইডে থাকে। বা তুমি এক্স প্লাস বিওয়াই একদিকে রাখে সি, সি আছে, সি মানে এখানে ধ্রুবক যে কোনো সংখ্যা, এটা ওইদিকে সাইন চেঞ্জ করে নিতে পারো, যেমন এখানে প্লাস ছিল আমি মাইনাস করে নিয়েছি। তো বর্তমানে আমি এই ফর্ম নিয়েছি, সেকেন্ড ফর্মটা আমি ফলো করছি আমার অঙ্কগুলোতে। ঠিক আছে, তুমি কিন্তু তিনটা এক সাইডে আনতে পারো, তোমার ইচ্ছা, দুটো শুদ্ধ আছে, অঙ্ক ভুল হবে না কোনো মতে। তো এক্সট্রা জায়গাতে রেখেছি, ওয়াইটা এদিকে প্লাস থেকে মাইনাস নিয়ে এসেছি, এই মাইনাস ওয়ানটা সমান চিহ্ন এদিকে ছিল সেম রেখেছি, এইটা আমি ওইদিকে লিখেছি, যেটা আমি এই যে বললাম এই জিনিসটা আমি ফলো করছি, সংখ্যা ওইদিকে নিচ্ছি। তো প্লাসটা সাইন চেঞ্জ হবে, যদি মাইনাস থাকলে সাইন চেঞ্জ হতে প্লাস, তো বর্তমান প্লাস আছে তো সাইন চেঞ্জ হয়ে কি যাবে মাইনাস, দেখো মাইনাস নিয়ে এসেছি। তো এটা মাইনাসে মাইনাসে প্লাস, এক এক দুই, যেহেতু সমান সমান সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস ঘুরে আসে তো সেম রইলো। তুমি এটা চাইলে কি করতে, তুমি প্লাস ওয়ান আছে তো এদিকে, এটা সেম রাখতে, এই মাইনাসটা এদিকে নিতে তো প্লাস ওয়ান হতো, ওয়ান ওয়ান টু প্লাস টু বলে ইকুয়াল টু জিরো লিখতে, মানে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো তবু হতো। ঠিক আছে, তো তোমার যেটা ইচ্ছা, আমি বর্তমানে এটা করছি। এরপর দ্বিতীয় শর্ত, তো এটা প্রশ্ন পড়ে নাও এরপরে বুঝে নাও। তো প্রশ্ন সেকেন্ড কন্ডিশন এখানে দেখো, যদি আমরা কেবল হরের সঙ্গে এক যোগ করি, এখন সেকেন্ড কেসে কি বলছে, খালি হরের সঙ্গে এক, তো হর তো ওয়াই ধরেছিলাম, তার সঙ্গে এক যোগ করবে মানে ওয়াই প্লাস ওয়ান লিখবে, তবে ভগ্নাংশটি ওয়ান বাই হয়। এর মানে লবের সঙ্গে কিছু যোগ হয়নি, তো লব তো খালি এক্স থাকবে জায়গাতে, ডিভাইড বাই দিয়ে হরের সঙ্গে এক যোগ মানে ওয়াই প্লাস ওয়ান, তো এক্স বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু। এটা দ্বিতীয় শর্ত মধ্যে দেখো, এটা লিখেছি যে হরের সঙ্গে ওয়ান যোগ করেছি, তো হর ছিল ওয়াই, তার সঙ্গে ওয়ান যোগ, লবের সঙ্গে কিছু যোগ করতে বলেনি তো সেম রেখেছি। ঠিক আছে, হয় মানে সমান চিহ্ন দিয়ে ওয়ান বাই টু ভগ্নাংশটি। এখন এটা এখন পূরণ করো, তো এটা টু ইন্টু এক্স মানে টু এক্স, এদিকে ওয়ান দিয়ে পূরণ করলে ওয়াই প্লাস ওয়ান সেম। এখন টু এক্স আছে, এই ওয়াইটা প্লাস আছে দিয়ে কি হবে মাইনাস হয়। এখন আমি যেরকম বলেছিলাম যে আমি এই ফলো জিনিসটা করছি, ফলো সবসময় সংখ্যাটা দিয়ে রাখছি, তোমরা ইচ্ছা হলে এইটাও ফলো করতে পারো, তিনটা এক সাইডে আনো। ঠিক আছে, তো বর্তমানে আমার হিসাবে বলছি, তো আমি ওয়াইটা দিয়ে এনেছি আর ওয়ানটা জায়গাতে রয়েছে, কারণ এর থেকে কিছু নেওয়ার সংখ্যা নেই, তো ওয়ানটা খালি মাত্র আছে, এটা সমীকরণ টু নিলাম। ঠিক আছে, সমীকরণ ওয়ান টু হয়ে গেছে। এখন তুমি সমাধান করবে তো এক্স ওয়াই এর মান পেয়ে যাবে। দেখো অপনয়ন পদ্ধতি বলেছিল, তো সমীকরণ ওয়ানটা লিখে নিয়েছি, টুটা লিখে নিয়েছি। এখন তুমি যদি আমার অপনয়ন পদ্ধতির এই 1 নম্বর কোশ্চেনটা সব ভিডিওটা দেখেছো, যদি না দেখে তাহলে প্লেলিস্টে দেখে নিবে, অনেক হেল্প হবে। তো অপনয়ন পদ্ধতি আমরা কি করি, এক্স বা ওয়াই যে কোনো একটা সহগ সমান করি। তো এখানে যদি ভালোভাবে দেখো এক্স এর সহগ ওয়ান আছে, এক্স এর সহগ টু আছে, দুটো সমান নেই। কিন্তু ওয়াই দেখো, ওয়াই এখানে ওয়াই আছে, মাইনাসটা দেখবে না তুমি, সংখ্যা দেখবে ওয়াই কি আছে ওয়ান আছে, এখানে ওয়াই কিছু কিছু নেই মানে ওয়ান আছে, তো সহগ তো সমান আছে, সহগ সমান আর চিহ্ন সমান, এখানে মাইনাস এখানে মাইনাস। যখন সহগ সমান থাকে, দুটোটা চিহ্ন সমান থাকে, তখন আমরা কি করি মাইনাস করি। তো এটাই করলাম, ওয়ান মাইনাস টু। ঠিক আছে, তো ওয়ান মাইনাস টু করলাম, তো কি হলো মাইনাস করলে এটা সবের নিচের সাইন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে গেলে সব খালি নিচেরটা মাইনাস চেঞ্জ হবে কিন্তু
মনে রাখবে অপারেন্ট পদ্ধতির নিচেটা চেঞ্জ হয়। তো কি হলো, এই ওয়াই আর কাটা যাবে, ওয়াই আর ওয়াই কাটা যাবে কারণ প্লাস মাইনাস আছে। এক্সটা কি মাইনাস হয়েছে, তো উপরে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা এক্স থেকে একটা এক্স গেলে খালি একটা এক্স, কিন্তু দুই বড় যেহেতু তো বড় সংখ্যা রাখা ছিল মাইনাস। এদিকে কি এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 এর 3 বড় সংখ্যা রাখা ছিল 2 এর মাইনাস, তো দুই দিকে মাইনাস ক্যান্সেল হয়ে গেল মানে, তো x = 3 হলো। এখন x = 3 কোথায় বসাতে হয়, সমীকরণ 1 এ। অপরণ পদ্ধতি আমরা শিখেছি যে সমীকরণ 1 এ বসাতে হয় x এর ভ্যালুটা। তো সমীকরণ 1 মানে এই যে সমীকরণ 1 x - y = 2, তো এখানে বসালে কি হবে, x এর ভ্যালু 3 বসালাম, মাইনাস y, এখানে মাইনাস y জায়গাতে রাখলাম, এই যে +3 ওইদিকে কি হয়ে গেল, -3 হয়ে গেল, আগে থেকে -2 ছিল, তো মাইনাস মাইনাসে প্লাস, 3 2 5, বড় সংখ্যার আগে ছিল মাইনাস, দুটো দিকে মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তো = 5। এর মানে ভগ্নাংশ বার করতে বলেছিল, তো নির্ণয় ভগ্নাংশটি 3/5। কেন 3/5, কারণ x/y ভগ্নাংশ ধরেছিলাম, তো x এর মান তো 3 বার হয়েছে আর y এর মান কত বার হয়েছে, 5, এর জন্য এটা। তো আশা করি তোমরা 1 নম্বরটা সুন্দরভাবে বুঝেছো। এখন দেখো ফ্রেন্ডস, সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল। তো এখানে দুইজনের বয়স, একজন সোনু একজন নূর, তো দুইজনের বয়স একটা ধরতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা অঙ্কটা আগে বাড়বো, ঠিক আছে। এরকম সেম অঙ্ক আমরা জ্যাকবের বা তার পুত্রের বয়স আমরা 3.3 তে একটা অঙ্ক 2 এর 6 নম্বর মনে হয় এটা করেছিলাম, এটা দেখে নিবে। দেখো এটা দেখো, এখানে সোনু আর নূর দুইজন, কারণ লাস্টে বলেছে নূর এবং সোনুর বয়স কত। তো আমরা এরকম লিখবো যে মনে করি নূরের বয়স x বছর এবং সোনুর বয়স সমান y বছর। তো প্রথম ওইটাই লিখবে, দেখো এটাই আমি লিখেছি এখানে। তোমরা যদি দেখো, মনে করি নূরের বর্তমান বয়স, সবসময় বর্তমান বয়স ধরবে, কারণ যদি এখনের বয়স না জানো, তুমি 5 বছর আগে বা 10 বছর পরে কেমনে জানবে, এর জন্য বর্তমান বয়স ধরে নিবে। তো মনে করি নূরের বর্তমান বয়স x বছর এবং সোনুর বর্তমান বয়স y বছর, প্রথম এটা। এখন তুমি দেখবে প্রশ্নে বলেছে 5 বছর পূর্বে নূরের বয়স কত, কারণ প্রথম শুরুয়াতে আরম্ভতেই তুমি দেখো 5 বছর পূর্বে। এখন 5 বছর পূর্বে, এখন 5 বছর পূর্বে যেই বলবে তুমি বুঝে নিবে যে বয়স যদি কমে তো সমানেই কমবে, আর বয়স যদি বাড়ে তো দুজনের বয়স সমানেই বাড়বে। এমন তো না যে আমার বয়স আজকে 2025-এ ধরে নাও 26 বা 27 বছর আছে, তো 5 বছর বাদে 30-31 হবে, তো তোমার কি বয়স আটকে থাকবে? তোমার যদি 14-15 থাকে তোমারও বাড়বে, তো বয়স সমান অনুপাতে বাড়বে, দুইজনের সমান অনুপাতে কমবে। তো প্রথম 5 বছর পূর্বে বললে আমি 5 বছর পূর্বে দুজনের বয়সটা কমিয়ে দিই প্রথম, ঠিক আছে, নূর এবং সোনু, কারণ এটাই পাত্র আছে এখানে মেন। তো 5 বছর পূর্বে নূরের বয়স কত, x - 5, পূর্বে মানে মাইনাস, ঠিক আছে, মাইনাস। তো এখন দেখো যেমন 2000, এখন 2025 চলছে, 5 বছর পূর্বে বলে তুমি বলবে 2020-এ, তো পূর্বে কেমনে যাবো, 2025 থেকে 5 বিয়োগ করলে 2020 হবে, তো বিয়োগ করলে না, এটাই বলছে 5 বছর পূর্বে মানে x - 5, আর 5 বছর পূর্বে সোনুর বয়স কত, y - 5, দুজনে 5 বছর পূর্বে চলে গেলাম। এখন দেখো অ্যাকচুয়াল কন্ডিশন, এখন প্রথম শর্ত আসবে তোমার, ঠিক আছে। এখন তুমি শর্তটা বানাবে কেমনে, প্রথম সমীকরণটা। তো বলছে এই লাইনটাই পড়ো পুরা, 5 বছর পূর্বে, এখন পুরো লাইনটা পড়বে, ঠিক আছে। 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ ছিল। এখন দেখো কে কার বয়সের 3 গুণ, যখনই যে যত গুণ বলবে তুমি কার কার বয়সের তুলনা হচ্ছে, একদিকে নূরের বয়স একদিকে সোনুর বয়স, তো সমান চিহ্ন দিয়ে দুজনের বয়সটা লিখে নাও। আমি এক কাম করলাম, প্রথম শর্ত বলে দুজনের বয়সটা লিখে নিলাম, এই সাইডে লিখলাম x - 5, এটা সোনুর নূরের বয়স, আর এই সাইডে তুমি তিনটা দেখবে না, y - 5টা লিখেছিলাম প্রথম নূরের বয়স, মানে দুদিকে সমান চিহ্ন দিয়ে আমি দুজনের বয়স লিখে দিলাম। এখন কে কার 3 গুণা, এটা প্রশ্ন পড়ে তুমি বুঝতে পারবে। তো প্রশ্নটা আবার পড়ো, বলছে 5 বছর পূর্বে নূরের বয়স সোনুর বয়সের 3 গুণ, যার সঙ্গে 3 গুণ থাকবে তার সঙ্গে 3 গুণ করে দিবে, মানে 3 পূরণ থাকবে। তো কার সঙ্গে 3 গুণ আছে, সোনুর বয়সের 3 গুণ, তো সোনুর বয়সের 3 গুণ, এর মানে সোনুর বয়স তো 5 বছর পূর্বে y - 5 ছিল, এর জন্য তার আগে আমি 3 করেছি গুণ, এখানে গুণ আছে, পূরণ আছে মনে মনে, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে কিছু নাই। তো এটাকে তুমি যদি সলভ করো, x - 5 জায়গাতে এটা 3 × y, 3y হয়ে যাবে, আর 3 দিয়ে 5 পূরণ করতে 3 × 5 = 15। এখন x জায়গাতে থাকলো, yটা প্লাস আছে, দিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে আসবে। এই মাইনাসটা আমি ওইদিকে নিলাম, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি অঙ্কটা এইভাবে করছি, x + by = -c, আমি ওইদিকে শিখে নিচ্ছি, ঠিক আছে। তো আমি -5 থেকে +5 নিয়ে গেলাম, তো 15 থেকে 5 গেলে 10 হবে, 15 বড় সংখ্যা মাইনাস থাকবে, x - 3 এর সমীকরণ 1। এখন আবার তুমি দেখবে একবার 5 বছর পূর্বে বলেছে, একবার 10 বছর পরে বলেছে, তুমি প্রশ্নটা দেখো দাঁড়িয়ে পরে কি প্রশ্ন বলছে, কারণ আমি তোমাকে 3.3 এরকমই শিখিয়েছিলাম যে কেমনে প্রশ্ন পড়ে তুমি ইকুয়েশন বানাবে। তো এখন 10 বছর পরে বলছে, আগেটা পূর্বে ছিল তো মাইনাস করেছিলাম, 10 বছর পরে। তো প্রথম তো আমি বললাম বয়স সমান অনুপাতে বাড়বে বা কমবে, তো এখানে বাড়ছে, তো সমান অনুপাতে প্রথম দুজন জায়গায় বাড়িয়ে দিই, 10 বছর পরে বাড়াও। তো প্রথম আবার বলে লিখলাম 10 বছর পর নূরের বয়স কত হবে, x + 10, আর 10 বছর পর সোনুর বয়স y + 10, ঠিক আছে, তোমরা বুঝেছো। এরপর দ্বিতীয় শর্ত মতো, তো দ্বিতীয় শর্ত মতে লেখার আগে তুমি জানছোই কি করতে হবে, একদিকে সোনুর বয়স একদিকে নূরের বয়স, দুদিকে সমান চিহ্ন দিয়ে লিখে দিব। প্রশ্ন বলছে 10 বছর পরে নূরের বয়স সোনুর বয়সের দ্বিগুণ, এবারেও সেম, সোনুর বয়সের দ্বিগুণ, আগেরটা সোনুর বয়সের 3 গুণ ছিল, এবারে সোনুর বয়সের দ্বিগুণ, তো এবার সোনুর বয়সের আগে দুগুণ লাগিয়ে দিব এবার, ঠিক আছে। এই যে আমি দুগুণ করেছি সোনুর বয়সের আগে, প্রথমে 10 বছর দুগুণ নিলাম, এরপরে 10 বছর নেওয়ার পরে বলছে সোনুর বয়সের দ্বিগুণ, তো সোনুর বয়স y + 10 ছিল, তার সঙ্গে 2 গুণ করে দিলাম, গুণ আছে এখানে। দেখো x + 10 সেম, এটা 20 × y, 20 × 10 20,
এক জায়গাতে রাখলাম, প্লাসটা দিকে মাইনাস হয়ে আসলো, 20 জায়গাতে থাকলো, এই প্লাস 20টা এদিকে, সরি প্লাস 10টা মাইনাস 10 হয়ে গেল, 20 জায়গাতে আছে, তো 20 থেকে 10 গেলে 10, 20 বড় আছে তো এবারে প্লাস আছে মনে মনে, ঠিক আছে। এখন অপরের পদ্ধতিতে সমাধান করলাম, সমীকরণ 1টা লিখে ফেললাম, 2টা লিখে ফেললাম। এখন যখন লিখে ফেলে তুমি সিরিয়ালাইজ, তোমার সুবিধা হলো কি দেখো, x আর x সমান আছে, আমি বললাম সহগ যে কোনো একটা সমান করতে হয়, তো y এর সহগ তো 3 আর 2 আলাদা আছে, কিন্তু x দুটো জায়গাতে এক সমান আছে, এক এক, আর চিহ্ন সমান আছে প্লাস, তো যদি সমান চিহ্ন থাকে তো তুমি মাইনাস করে দিবে, তো আমি 1 - 2 লিখলাম, সমীকরণ -2 করলে কি হয়, সাইন চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, এখানে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, ঠিক আছে। তো এক্স এক্স কাটা গেল, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 থেকে 2টা ওয়াই গেলে একটা ওয়াই, কিন্তু 3 বড় তো সাইন মাইনাস থাকবে, আর -10 এদিকে প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়েছে, তো এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 10 10 20 সমান সমান, সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস ঘুরে আসে, এখন দুটো দিকে মাইনাস মানে ক্যান্সেল হয়ে গেল মনে মনে, এটা কাটবে না, এরকম দেখাবে না, খালি মনে মনে ক্যান্সেল করে দিবে, এক লাইন লিখে দিবে, তো y কি হবে, খালি 20, কারণ ক্যান্সেল হয়ে গেছে। তো এখন y যে পেলাম এটা থেকে x এর মান বার করবো, তো এটা সমীকরণ 1 এ বসিয়ে দাও, এখন y 20 সমীকরণ 1 এ বসিয়ে পাই, তো সমীকরণ 1 এটা আছে, তো এখানে দেখো y এর মান বসালাম, y মানে 3 ইন্টু y এর মান 20, এখন যে বার করলাম, তো 3 20 60, এই মাইনাসটা ওইদিকে যাবে তো প্লাস হয়ে যাবে, তো -10 আর +60, 60 থেকে 10 গেলে প্লাস মাইনাস মাইনাস, 60 থেকে 10 গেলে 50, ঠিক আছে। এর মানে তুমি পেয়ে গেলে x মানে কার বয়স ধরেছিলে, নূরের বয়স ধরেছিলে, আর y মানে সোনুর বয়স, তো তুমি লাস্টে লিখে দিবে যে অতএব নূরের বয়স সমান 50 বছর, কারণ নূর x ধরেছিলে, এবং সোনুর বয়স যেহেতু সোনু y ধরেছিলে, তো 20 বছর লিখে দিবে, ঠিক আছে। এরকম লাস্ট লাইনটা তোমরা নিজে থেকে লিখে নিও। দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3। এখন এই কোশ্চেনটা বোঝাবার আগে তোমাদেরকে আমি একটু বেসিক বুঝিয়ে দিই, যাতে তোমাদের এই অঙ্কটা একটু প্রবলেম না হয়। দেখো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে। তো দেখি আমরা প্রশ্নটা কি বলছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, আমি লাইনে লাইনে পড়বো, তোমাকে লাইনে লাইনে বোঝাবো, তখন তুমি দেখবে অসুবিধা হবে না অঙ্কটা। বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন তুমি বলো তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটা, যেমনে যেমনে আমি তোমাকে যদি বলি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমনে আমি বললাম 92। 92 কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 2 অঙ্ক বিশিষ্ট। 92 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এখানে যদি অঙ্ক জিজ্ঞেস করি, তুমি বলবে 9 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, মানে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, ঠিক আছে। এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। এখন এই 92 সংখ্যাটাকে তুমি ধরে নাও, এখানে তুমি তুমি যে সংখ্যা ধরবে, কারণ এখানে তোমাকে আমরা জানি যে অঙ্ক করতে হলে এক্স ওয়াই কিছু ধরতে হবে, না এটা তো অঙ্ক বনবে না। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো তুমি ধরে নাও 2 যেটা আছে এটা এক্স এর পজিশনে আছে, এক্স এর স্থানে আছে, ঠিক আছে। আর যেটা 9 আছে এটা ওয়াই এর স্থানে আছে। জিনিসটা বুঝছো? এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। আর যদি সংখ্যাটা বলে, তো এক্স আর ওয়াই মিলে সংখ্যাটা কি হবে? তুমি ওয়াই এক্স বলতে পারো, ঠিক আছে, বা এক্স ওয়াইও বলতে পারো, ঘুরে ফিরে, অসুবিধা নেই। এখন এই যে জিনিসটা কেমনে হচ্ছে, এইটার একটা বেসিক জিনিসটা বুঝো। 92 কে আমি কেমনে লিখতে পারি? 92 কে আমি এমনে লিখতে পারি যে 9 পূরণ 10, ঠিক আছে, কারণ 9 × 10 = 90 হয়, +2। যখন এটাকে ভাঙবে, তো তুমি আলটিমেটলি কি পাবে? তো 9 10 পাবে 90, আর 2 92। জিনিসটা বুঝলে যে এই যে 92 পাওয়ার জন্য তুমি কি করলে, যে এটাকে এরকম ভাবে ভাঙলে। তো সেম এজ ইট ইজ আমার এই অঙ্কটাও এখানে এরকম হবে, ঠিক আছে। তুমি দেখবে যে যেমন তুমি এক্স ধরেছো, তো এক্স ধরানো 2 এর জায়গাতে এক্স, তো এক্স এর জায়গাতে এক্স থাকলো, প্লাস চিহ্ন দিয়ে এদিকে যেন 92 ছিল, তো এখানে তুমি বুঝছো যে 90 আর 2 92 হয়, তো তুমি 9 10 90 করলে। যেমন যদি 92 এর জায়গায় যদি আমাকে 82 দিত, তো আমি কি বলতাম? 8 10 80 বলতাম, ঠিক আছে, আর +2 বলতাম। জিনিসটা বুঝছো? যদি এরকম আমাকে যদি 42 বলতো, তো আমি কি বলতাম? 4 10 40 +2। এর মানে সবটার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ 10 কিন্তু কমন পূরণ হচ্ছে, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সঙ্গে 10 কিন্তু পূরণ হচ্ছে। তো এরকমই তোমার 2 অঙ্ক বিশিষ্ট যখন তুমি এক্স ওয়াই ধরবে সংখ্যাটা, মানে প্রথম এক্স একক ঘরে, দশকের ওয়াই, তো তুমি এক্সটা তো জায়গায় জায়গায় লিখে নিবে, ঠিক আছে, এই যে যেরকম 2 লিখেছিলে 92 কে ভেবে। এখন 9 কে তুমি কি 9 10 90 লিখেছিলে, তো 9 এর জায়গাতে তোমার কি আছে? এখানে ওয়াই আছে, তো তুমি ওয়াই ইন্টু কত লিখবে? 10, কারণ দশকের ঘর মানে সবের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে 10 পূরণ হচ্ছে, তো ওয়াই ইন্টু 10 লিখো, বা 10 ইন্টু ওয়াই, একই জিনিস হবে, ঠিক আছে। তো তোমার এখানে সংখ্যাটা যেটা তুমি ধরবে, এটা এইরকম সংখ্যাটা ধরতে হবে, ওয়াই প্লাস 10 ওয়াই ইন্টু 10 প্লাস এক্স। আমার মনে হয় তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যদি এতটুকু জেনে নিই, এখন অঙ্কটা আমরা স্টার্ট করতে পারি, ঠিক আছে, মানে অঙ্কটা প্রশ্ন পড়ে আরো স্টার্ট করব। কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি নয়। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো তুমি প্রথম লিখে নিবে যে মনে করি এককের ঘরের সংখ্যাটি এক্স, কারণ একক দশক না ধরলে তুমি সংখ্যাটা কেমনে ধরবে, ঠিক আছে। তো এই স্টার্টিংটা আমি একটু লিখে নিচ্ছি। এখন দেখো ফ্রেন্ডস, আমি কি লিখলাম? মনে করি এককের ঘরের সংখ্যাটি এক্স, ঠিক আছে, এককের ঘরের সংখ্যাটা এক্স ধরলাম, এবং দশকের ঘরের সংখ্যাটি কত? ওয়াই। এর মানে সংখ্যাটা কি হবে? মনে মনে সংখ্যাটা তুমি এটা বলবে, ঠিক আছে। তুমি এখানে লিখে দিতে পারো অতএব সংখ্যাটি ওয়াই এক্স, কারণ এককের ঘরে এক্স আছে, দশকের ঘরে ওয়াই আছে। এখন দেখো আমি একটা প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার
অঙ্ক দুটির সমষ্টি নয়। এখন অঙ্কটা কয় অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট। তো তুমি যদি সংখ্যাটা যদি এককের ঘরে x ধরো, দশকের ঘরে y ধরো, তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি হবে? তো তুমি এখানে কিন্তু yx লিখবে না, কারণ আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম যে এই যে 92 যেমনে বা অনেক এক্সাম্পল নিয়ে 2 অঙ্ক লিখলে তুমি প্রথম যেটা এককের ঘরটা সেম রাখবে, যেমনে এখানে x সেম রাখলাম বা 2, আর এদিকেটা তুমি 10 এর সঙ্গে পূরণ করে দিলে যেতে থাকবে। তো সেম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কেমনে লিখবো? এককের ঘরে যেটা অঙ্ক ধরেছিলাম x সেম থাকবে, প্লাস দিয়ে দশকের অঙ্ক মানে যেটা সামনে আছে y-টাকে, কারণ এটা দশকের ঘরে আছে 10 দিয়ে পূরণ, তো 10 into y মানে কত হবে? 10y। তো আমি ডাইরেক্ট 10y লিখলাম, ঠিক আছে, 10 দিয়ে পূরণ করে 10y লিখে দিলাম আর প্লাস x। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো জিনিসটা এখান থেকে, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হয়ে গেল। এখন দেখো প্রথম শর্ত মতে, কারণ তোমাকে কন্ডিশন বানাতে হবে তবেই তো তুমি অপনয়ন পদ্ধতি করবে। তো প্রথম শর্ত মতে কি? এই যে প্রথম দাড়ি যেটা দিয়েছে ততটুকু, এটাই প্রথম শর্ত, ঠিক আছে। আর তুমি দেখবে দাড়ির পরে যেটা এই যে এখান থেকে সমান, এখান পর্যন্ত দ্বিতীয় শর্ত হবে। তো প্রথম শর্ত এখান থেকে বানাই, বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি নয়। তো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, তার অঙ্ক দুটির সমষ্টি নয়। এর মানে প্রথম শর্ত যেটা তোমার হবে, প্রথম শর্তটা কি হবে? প্রথম শর্ত মতে যেটা হবে, তো বলছে অঙ্ক দুটির, কি বলছে? অঙ্ক দুটির সমষ্টি। তো অঙ্ক দুটা কি কি? একটা x একটা y অঙ্ক, ঠিক আছে। তো ওই অঙ্ক দুটার সমষ্টি কত? 9 বলছে। প্রশ্ন তো এটাই বলছে, তো অঙ্ক দুটির সমষ্টি 9। তো এটা যাবে প্রথম শর্ত মতে। বুঝেছো x প্লাস y ইকুয়াল টু 9 কেন? তো প্রথম লাইনটা বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা আছে এটার সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 9। বেসিক্যালি এই জিনিসটা দেখো, অঙ্ক দুটির, তো অঙ্ক একটা x একটা y, দুটোটার সমষ্টি মানে যোগ ইকুয়াল টু 9, ঠিক আছে। এরপর দেখো আবার কি বলছে, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে। এখন সংখ্যাটি বলতে কোন সংখ্যাটি? এই যে 2 অঙ্ক বিশিষ্ট যেটা সংখ্যা, এটার 9 গুণ। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি ছিল? এটা ছিল। তো তার 9 গুণ। তো তুমি দ্বিতীয় শর্ত মতে বলে, ঠিক আছে, আমি এই জিনিসটা জায়গাতে করছি তোমাদের বোঝাবার জন্য, কারণ এই অঙ্কটা বহুত ইম্পর্টেন্ট আছে। তো দ্বিতীয় শর্ত মতে কি হবে? তো এটা বলছে যে সংখ্যাটির 9 গুণ। তো আমি এক কাম করি, 9 গুণ করি, ঠিক আছে। ব্র্যাকেটের বাইরে একটা তো গুণ থাকে, না চিহ্ন দিলেও হয়। তো সংখ্যাটির 9 গুণ, সংখ্যা বলতে এই যে সংখ্যাটা যেটা তোমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়েছো, 10y প্লাস x। তো এই সংখ্যাটির 9 গুণ কত হয়? হয় মানে সমান চিহ্ন দিয়ে দিয়ে কিছু হবে। তো কি বলছে যে 9, আবার সংখ্যাটির 9 গুণ হচ্ছে। 9 গুণ হচ্ছে কি? তো সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার দুগুণের সমান। এই লাইনটা একটু পড়তে ডট ডট হচ্ছে, কিন্তু খুব ইজিলি তুমি বুঝতে পারো। আবার পড়ছি, বলছে আবার সংখ্যাটির 9 গুণ, 9 গুণ তো করে ফেললাম এদিকে। বলছে মানে এটা রাইট সাইডে লিখবো, যেটা এখানে হচ্ছে এটা। বলছে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে, মানে যে সংখ্যাটা তুমি পেয়েছিলে যে দুটি অঙ্ক বিশিষ্ট, তার স্থান পরিবর্তন করবে। তো তুমি স্থান পরিবর্তন কেমনে করবে? দেখো, তোমার অ্যাকচুয়াল 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা ছিল, এটার স্থান পরিবর্তন কেমনে করবে? তো 10y প্লাস x কে তুমি চেঞ্জ করে কি লিখতে পারো? তো তুমি এটা লিখতে পারো না, 10x প্লাস y। দেখো, এটার মধ্যে কি হলো? স্থান পরিবর্তন হলো না? x তুমি y এর জায়গাতে নিলে আর y টা x এর জায়গাতে নিলে, হয় না স্থান পরিবর্তন? এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রশ্নে বলেছে, একটু কঠিন করে আমরা যেমনি বুঝতে পারি না, ঠিক আছে। তো সংখ্যাটির অঙ্ক দুটির স্থান ক্রম পরিবর্তন করে, ক্রম মানে এক জায়গায় আর একটা পরিবর্তন করলাম, এরপরে পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার দুগুণের সমান। তো যেটা তুমি স্থান পরিবর্তন করলে, এটা সংখ্যাটা যেটা পাইলে এটা কয় গুণের সমান? 2 গুণের সমান। এটা ছিল 9 গুণ, এটা পরিবর্তন করে 2 গুণ হলো। আই থিঙ্ক শর্ত বুঝেছ। এখন এটাকে আমরা যদি আগে আরো ভাঙি, তো 9 ইন্টু 10 মানে 90 হয়ে যাবে, আর 9 ইন্টু এক্স মানে 9x, এদিকে 2 ইন্টু 10 মানে 20x, আর এদিকে 2 ইন্টু y মানে 2y হয়ে যাবে। এখন তুমি 90 ওয়াইটা জায়গাতে রাখো, এই 2, সরি হ্যাঁ ঠিক আছে না, 90 টু ওয়াই, 90 ওয়াইটা জায়গাতে রাখো, এদিকে 2y প্লাস আছে, এদিকে মাইনাস করে নিয়ে আসো, ঠিক আছে। তো মাইনাস করে নিয়ে আসলাম, আর এদিকে আমার এক্সটা এদিকে তুমি রাখতে পারো। তো এদিকে 20x জায়গাতে আছে, প্লাসটা এদিকে নিব। তুমি ইচ্ছা করলে এক্সটা ওইদিকে আনতে পারতে, ওয়াইটা ওইদিকে, তোমার ইচ্ছা। আমি ওয়াইটা এদিকে রাখলাম, একই কথা, কারণ মিডিলে সমান চিহ্ন, সমান ছিল মানে কি একই জিনিস, ঠিক আছে। তো 90 থেকে 2টা ওয়াই গেলে কত হবে? 88y হবে, ঠিক আছে। এদিকে 90 থেকে মানে 20 থেকে 9 গেলে কত হবে? 11x। এখন কি হবে? তো তুমি এক্স বাই ওয়াই বার করতে ইচ্ছা আছে তোমার, তো বার করো, বা এক কাম করতে পারো, 88y থাকলে তুমি কি করবে? হ্যাঁ, তুমি 88টা জায়গাতে রাখো, 88টা জায়গাতে রাখো, এই 11টা এদিকে নিয়ে আসো, ঠিক আছে, এই 11টা এদিকে নিয়ে আসো, কারণ 11 দিয়ে 18 ভাগ করতে সুবিধা হবে। ওয়াইটা তুমি কিনারে রেখে দাও, ঠিক আছে, কিনারে আছে মানে 88 এর সঙ্গে, 88 এর সঙ্গে আছে, 88 বাই 11 ঢুকে দিলাম এদিকে, এদিকে খালি এক্স রইলো। এর মানে 11 দিয়ে 18 88 ভাগ করবে, তো 8 11 88, মানে 8y ইকুয়াল টু এক্স হইলো, ঠিক আছে। আমি বললাম না জিনিসটা, তুমি এক্সটা এদিকে আনে ওয়াইটা এদিকে করলেও সেমই হতো, ঠিক আছে। তো কি হবে? 8y ইকুয়াল এক্স, মানে তুমি 8y ইকুয়াল টু এক্স না লিখে অতএব বলে তুমি x ইকুয়াল টু 8y লিখতে পারো, উল্টিয়ে দিলাম, একই কথা, 8y ইকুয়াল টু এক্স বা x ইকুয়াল টু 8y তুমি উল্টিয়ে দিলে, ঠিক আছে। তো এখানে তুমি একটা সমীকরণ পেয়েছো, এটা তোমার সমীকরণ 2 হয়ে গেছে, কারণ সমীকরণ 1 তো আগেই পেয়েছিলে। এখন দেখো, তুমি x এর মান যেহেতু পেয়ে গেছো 8y, তো এটা তুমি সমীকরণ 1 বসিয়ে দেও না, তো লিখে নিব
যে এখন x ইকুয়াল টু 8y সমীকরণ 1-এ বসিয়ে পাই, ঠিক আছে? একটু এরকম করলে আরামসে হয়ে যাবে। তো সমীকরণ 1-এ তুমি বসাও 8y, তো সমীকরণ 1 কত ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, ঠিক আছে? তো এখানে কত বসাবো? x এর ভ্যালু 8y বসিয়ে দিব। তো x এর জায়গাতে আমি 8y বসিয়ে দিব, প্লাস y তো আগে ঠিক আছে 9। তো 8y আর আরেকটা y মানে 1y মিলে কত হবে? 9y হবে, ইকুয়াল টু 9। এর মানে এখান থেকে তুমি y এর মান পেয়ে যাবে, y ইকুয়াল টু কত হবে? 9 এই 9টা ভাগ হয়ে যাবে, তো 9/9 মানে 1। এখন y এর মান পেয়েছো, x এর মান কিন্তু এখনো পাও নাই, কারণ 8y ছিল। তো এটার y এর মানে y এর ভ্যালু পেয়ে গেছো এখন যেহেতু 1। তো এই y ইকুয়াল টু 1 সমীকরণ 2 এ বসিয়ে দাও, ঠিক আছে? y ইকুয়াল টু 1, এখন y ইকুয়াল টু 1 সমীকরণ 2 এ বসিয়ে পাই, ঠিক আছে? তুমি যেভাবে করো অঙ্ক তোমার মিললে লাস্টে তোমার সঙ্গে মিললে হয়েছে, ঠিক আছে? তো y ইকুয়াল টু 1 সমীকরণ 2 এ বসিয়ে পাই। 2টা কি ছিল? x ইকুয়াল টু 8y ছিল। তো এখানে তুমি y এর মান বসাবে, তো 8 ইন্টু, কারণ 8 আর y এর মধ্যে পূরণ চিহ্ন আছে, তো ইন্টু y এর মান কত? 1। তো এটাকে কত? 8 পেয়ে গেলে তুমি। x এর মান 8 পেলে, y ইকুয়াল টু 9। এখন তোমাকে প্রশ্ন কি বলেছিল? প্রশ্নটা পড়ো। প্রশ্ন বলেছিল সংখ্যাটি নির্ণয় করো। তো সংখ্যাটা কি হবে? তো সংখ্যাটা যেটা তুমি ধরেছিলে, সংখ্যাটা কি ধরেছিলে? এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে। তো এই সংখ্যাটার মধ্যে y এর ভ্যালু আর x এর ভ্যালু বার করে বসিয়ে দাও। তো লিখো, অতএব নির্ণয় সংখ্যাটি, ঠিক আছে? এরকম করে লিখে দিও তোমরা সুন্দর করে। আমারটা একটু পিছিয়ে হচ্ছে, তোমরা সুন্দর করে লিখো। সেটা কি ছিল? অ্যাকচুয়াল সংখ্যা ছিল আমার 10y প্লাস x, ঠিক আছে? তো এখানে আমি y এর ভ্যালু বসাবো, মানে 10 ইন্টু y এর ভ্যালু কত ছিল? 1 প্লাস x এর ভ্যালু কত ছিল? 8। তো সংখ্যাটা কত হবে? 10 একে 10 প্লাস 8। তো 10 আর 8 কত হয়? 18। দেখো আমি যেরকম তোমাকে প্রথম বুঝিয়ে দিয়েছিলাম এক্সাম্পল দিয়ে 92, 44, 100 এরকমই হলো, ঠিক আছে? তো 18 হবে সংখ্যাটা, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝেছো। দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 4টা কি বলছে? বলছে মিনা 2000 টাকা তোলার জন্য একটি ব্যাংকে গিয়েছিলেন। তো মিনা নামের একজন মহিলা, তিনি 2000 টাকা তোলার জন্য ব্যাংকে গেছিলেন। তিনি কোষাধ্যক্ষকে, মানে যে ব্যাংকের ক্যাশিয়ার থাকে, তাকে 50 টাকা, কেবল 50 টাকা এবং 100 টাকার নোট দেওয়ার জন্য বললেন। মানে মিনা যে আছে কত টাকা তুলবে? 2000 টাকা তোলার জন্য গেছিল। এর মধ্যে সে ক্যাশিয়ারকে গিয়ে বলছে, কোষাধ্যক্ষকে, যে আপনি আমাকে 50 টাকা 100 টাকার নোট খালি দিন, ঠিক আছে? 10 টাকা 20 টাকা এগুলো না। তো এখানে বলছে মিনা সর্বমোট 25টা নোট পেল। কয়টা নোটে দেওয়া আছে? 25টা নোট দেওয়া আছে, ঠিক আছে? আবার বলছে তিনি 50 টাকা এবং 100 টাকার কয়টি নোট পেয়েছিলেন এটা নির্ণয় করো। তোমাকে বার করতে আছে যে মিনা যদি 2000 টাকা ব্যাংকে তুলে, তো 50 টাকা আর 100 টাকার কয়টা নোট তুলবে, ঠিক আছে? তো দেখো অঙ্কটা কেমনে করবে। তো প্রথম তোমাকে ধরে নিতে হবে যে, মনে করি 50 টাকা নোটের সংখ্যা x এবং 100 টাকা নোটের সংখ্যা y, এটা প্রথম ধরে নাও, ঠিক আছে? তো এটা আমি লিখে নিচ্ছি। প্রথম দেখো, মনে করি 50 টাকা নোটের সংখ্যা x, বা লিখবে যে মিনা আসলে হবে, মনে করি 50 টাকা নোটের সংখ্যা x এবং 100 টাকা নোটের সংখ্যা y, এটা ধরে নাও। এখন প্রথম শর্ত মতে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 2000 না 25 হবে, কারণ দেখো x মানে 50 টাকার নোট, y মানে 100 টাকার নোট। আর আমাকে প্রশ্ন যদি তোমরা পড়েছো, পিছন দিকে বলেছিল যে মোট কয়টা মিনার নোট, সর্বমোট কয়টা নোট পায়? 25টা। তো 25 টাকার নোটটা কিসের নোট হবে? 50 টাকা 100 টাকার। আর 50 টাকার নোটকে তুমি x ধরেছো, 100 টাকা y ধরেছো। তো কারণ 50 টাকা 100 টাকা সব টাকা মিলায় তো সে টোটাল টাকাটা পাবে, বা টোটাল 25টা নোট যে পাবে, সে এইগুলো 50 টাকা 100 টাকা নোট মিলিয়ে তো পাবে না টোটাল। তো এর জন্য আমরা x প্লাস ওয়াই ইকুয়াল টু 25 লিখে দিব, ঠিক আছে? তো এটা হবে প্রথম কেসটা। কারণ x প্লাস ওয়াই 25, আমাদের এই কেসটা প্রথম কেন লিখলাম, যদিও প্রশ্নে পড়েছিল, কারণ প্রথম তো নোট আমাদের ডিসাইড করতে হবে যে টোটাল কয়টা নোট আছে। তো 25টা নোট আছে, 50 টাকা আর 100 টাকা মিলিয়ে নোটই তো 25 হবে। তো দুটোটা যোগ করলাম, মিলানো মানে দুটোটা যোগ করলাম, ঠিক আছে? দ্বিতীয় শর্ত মতে কি দেখো, এখন দ্বিতীয় শর্ত মতে এখানে কি বলেছে যে কেবল 50 টাকার 100 টাকার নোট নেয়, আর টোটাল কত টাকা? 50 টাকা 100 টাকার নোট মিলিয়ে হয় 2000। তো আমরা 50 টাকা নোটকে x ধরেছিলাম, তো 50x প্লাস 100 টাকা নোটকে y, তো প্লাস 100y ইকুয়াল টু টোটাল কত টাকা? 2000 টাকা। সেকেন্ড কেস এটাই হবে। দ্বিতীয় শর্ত মতে 50x মানে 50 টাকা নোটকে আমরা, একটা নোটকে x ধরেছিলাম, তো 50টা নোটকে 50x, একটা নোটকে আমরা y ধরেছিলাম, কারণ 100 টাকা নোটের সংখ্যা y বলেছিলাম, তো 100টা নোট হলে 100y হবে, ইকুয়াল টু 2000 টোটাল টাকা, ঠিক আছে? বুঝেছো? এখন এই যে সমীকরণ আছে, এখানে তুমি সমীকরণ 2 লিখতে পারো, যেটা আমি লিখছিলাম, কিন্তু এটা অনেক বড় হয়ে যায়। যদি ছোট করা যায় তাহলে ছোট করে নাও। যেমন 50 আছে, 100 আছে, 2000 আছে, তিনও সংখ্যাটাকে তুমি দেখবে যদি এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তো ভাগ করে ছোট করো। তো আমি দেখলাম সবচেয়ে ছোট 50, 100 আর 2000 মধ্যে ছোট 50 আছে। 50 দিয়ে তিনোটাকে ভাগ করছি, 50 দিয়ে মনে মনে 50 নিচে রেখে যদি ভাগ করো, তো 50 একে 50, মানে খালি x থাকবে। এক তো আর লিখে লাভ নেই, এক তো আছে মানে মানে 50 দিয়ে 100 করবে, কারণ ছোট সংখ্যা দিয়ে সবকে ভাগ করছি। 50 দিয়ে 100 করবে, তো 2 50 100 মানে 2y। আর 50 দিয়ে 2000কে ভাগ করবে, তো 50 দিয়ে যদি নিচে রাখো, তো 50 রাখলে একটা একটা জিরো কাটে দিবে, তো 5 দিয়ে 200, মানে 5 দিয়ে 200 40 পড়ে যায়, 5 40 200 40। আই থিঙ্ক তোমরা বুঝেছো এটা কেমনে কাটলাম, ঠিক আছে? 50 দিয়ে ভাগ করলাম মনে মনে। এখন অপনয়ন পদ্ধতি করলাম। তো অপনয়ন পদ্ধতিতে সমীকরণ 1টা লিখে ফেললাম, ঠিক আছে? এখানে সমীকরণ 1 লিখে ফেললাম আর সমীকরণ 2 লিখে ফেললাম। এখন আমি সমীকরণ 1 2 দেখছি,
যে সহগগুলা এক্স এর সহগ দুটো ক্ষেত্রে সমান আছে, আর সাইনও সমান, মানে এটা মাইনাস করতে পারে সাইন সমান থাকলে, কারণ এটা কাটাকাটি যাবে মাইনাস করলে। তো 1 - 2 লিখলাম, তো এক্স এক্স কাটা গেল, এই প্লাসটা মাইনাস হলো, চেঞ্জ মাইনাস হলে কি হলো, উপরে প্লাস নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই গেলে একটা ওয়াই। যদিও 2 বড় আছে এখানে, তো সাইন হবে মাইনাস বড় চিহ্ন, ঠিক আছে। 2 এর চিহ্ন কিন্তু প্লাস না, নতুন চিহ্নটা দেখবে মাইনাস, ঠিক আছে। ওয়াই এর 2 এর মধ্যে কি বড় 2 ওয়াই, তো মাইনাসটা, আর এদিকেও মাইনাস হলো প্লাসটা, তো প্লাসে মাইনাস মাইনাস, 40 থেকে 25 গেলে 15, যেহেতু 40 বড় তো বড় সংখ্যা রাখার জন্য মাইনাস। এখন উভয় দিকে মাইনাস মনে মনে ক্যান্সেল গেল, তো ওয়াই ইকুয়াল খালি 15। এখন আমরা ওয়াই এর মান সমীকরণ একে বসিয়ে এক্স এর মান বার করবো, তো ওয়াই ইকুয়াল 15 সমান 1 বসিয়ে পাই, 1টা এটা ছিল, তো এখানে এক্স জায়গাতে ওয়াই এর মান 15 বসালাম, তো 15 প্লাস ওদিকে মাইনাস হয়ে গেল, 25 থেকে 15 গেলে 10 হয়ে গেল তোমার। এবার লিখে দিবে, অতএব মিনা 50 টাকা সর্বমোট 10টি নোট, কারণ 50 টাকা নোটকে তুমি এক্স ধরেছিলে, তো মিনা 50 টাকা সর্বমোট 10টি নোট, এবং 100 টাকা সর্বমোট, কারণ 100 টাকা তুমি ওয়াই ধরেছিলে, ওয়াই 15 বার হয়েছে, তো 100 টাকা সর্বমোট 15টি নোট পেয়েছিল, এটা রেখে দিবে, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা ইজিলি বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক আছে, লাস্ট অঙ্ক আছে তোমাদের, এটাও দেখে নাও। বলছে একটি গ্রন্থাগারে মানে লাইব্রেরিতে প্রথম 3 দিনের বইয়ের ভাড়া নির্দিষ্ট ফিক্সড, মানে প্রথম 3 দিন তুমি যেটা ভাড়া থাকবে এটা সেম সবের ক্ষেত্রে, তুমি আর আমি যেই লাইব্রেরিতে ঢুকুক সবের জন্য ভাড়াটা ফিক্সড 3 দিন। এরপরে থেকে কি হচ্ছে দেখো, এবং তারপর থেকে প্রতিদিন অতিরিক্ত মূল্য ধরা হয়, এর মানে 3 দিনের ভাড়াটা ফিক্সড হবে, ঠিক আছে। ফিক্সড ভাড়াটা আমরা এক্স ধরে নিব, আর এরপরে তারপর প্রতি অতিরিক্ত দিনের, আর অতিরিক্ত দিন মানে এক এক দিন যত নেবে, 3-এর পরে 4 নম্বর দিন, 5 নম্বর দিন, 6 নম্বর দিন, এরকম এক এক দিনের ভাড়া তারা একটা কিছু ধরবে, ঠিক আছে। লাস্টে বার করতে হবে, তো প্রথম আমরা ওয়াই ধরে নিব। তো আমরা লিখে নিব যে মনে করি প্রথম 3 দিনের গ্রন্থাগারের প্রথম 3 দিনের বইয়ের নির্দিষ্ট ভাড়া সমান এক্স, ঠিক আছে। তুমি কি করবে, এরকম লিখে নিবে, দেখো এরকম লিখে নিবে যে মনে করি গ্রন্থাগারটির নির্দিষ্ট 3 দিনের বইয়ের ভাড়া, বা প্রথম 3 দিনের তুমি নির্দিষ্ট ভাড়া এরকম লিখে দিবে x টাকা, এবং তারপর থেকে, ঠিক আছে, বা এবং গ্রন্থাগারটির প্রতিদিনের অতিরিক্ত ভাড়া, প্রতিদিন মানে এক এক দিন, 3 দিনের পরে যেটা 4 নম্বর দিন, 5 নম্বর দিন, এক এক দিনের ভাড়া কত হবে y টাকা, এটা প্রথম লিখে নিবে, ঠিক আছে। এরপর দেখো প্রথম শর্ত মতে জিনিসটা বুঝো একবার অঙ্কটা। বলছে সরিতা 7 দিনের জন্য, এখন সরিতা নামের একটা মহিলা, একটা মেয়ে, তাই কি করছে, তাই 7 দিনের জন্য একটা বই রাখতে 27 টাকা দেয়, তো তাই টোটাল কয়দিন রাখছে, 7 দিন। এখন 7 দিনের হিসাবটা তোমরা কেমনে বার করবে, দেখো তো 3 দিনের যেটা বই ছিল এটা ফিক্সড ছিল, 3 দিনকে তুমি এক্স ধরেছো, ঠিক আছে। তো টোটাল 7 দিন যদি সরিতা নেয়, তো 3 দিনের তো ভাড়া ফিক্সড আছে নির্দিষ্ট এক্স, এরপর থেকে তারপর প্রতিদিনের ভাড়া তুমি এক এক দিনের ভাড়া ওয়াই ধরবে। তো যদি 7 দিন থেকে তুমি 3 দিন সরিয়ে দাও, এক এক দিন ভাড়া মানে, তো 7 থেকে 3 দিন সরা দিলে কয়দিন বাঁচলো, 4 দিন বাঁচলো, তো 4 দিনের এক এক দিনের ভাড়া যদি ওয়াই হয়, তো 4 দিনের টোটাল ভাড়া কত হবে, 4 ওয়াই, কারণ প্রতিদিনের এখানে বলে দিয়েছিল যে তারপর প্রতিদিন অতিরিক্ত মূল্য, 3 দিনের পরে যেটা প্রতিদিন হবে এক এক দিন, এটা ভাড়া ওয়াই ধরলে, এখানে যদি 7 দিন টোটাল থাকে, 3 দিন তো ফিক্সড আছে, তাহলে কয়দিন বাঁচলো, 4 দিন, তো 4 দিনে যদি একদিনের ভাড়া তুমি ওয়াই ধরেছো, 4 দিনের ভাড়া কত হবে, 4 ওয়াই। তো সমীকরণটা কেমন হবে, এক্স প্লাস 4 ওয়াই ইকুয়াল টু সরিতা কয়দিনের জন্য মানে কত টাকা থাকে, 27 টাকা। প্রথম শর্ত মতো তোমরা লিখবে এক্স প্লাস 4 ওয়াই, এক্স প্লাস 4 ওয়াই কেন, টোটাল সরিতা নামের মেয়ে 7 দিন পড়েছিল, তো এক্স মানে এখানে 3 দিন আছে, আর 3 এর সঙ্গে যদি 4 দিন যোগ করে তবে তো 7 দিন হবে, ঠিক আছে, কারণ একদিনের ভাড়া ওয়াই ছিল, 4 দিনের ভাড়া 4 ওয়াই হবে। তো এটা 27, সমীকরণ 1। আর সমীকরণ 2টা দেখো, বলছে এবং শশী নামের আরেকজন, ও কি করছে, 5 দিনের জন্য বই রাখতে 21 টাকা দেয়, ও 5 দিন রাখছে, তো 3 দিন তো ফিক্সড আছে, এক্স আছে, আর এর সঙ্গে এক্স এর ভ্যালু যেহেতু 3, তো 3 এর সঙ্গে কত যোগ করলে 5 হয় 2, তো এক্স প্লাস 2y ইকুয়াল টু 21 হবে, 21 টাকা, ঠিক আছে। তো দ্বিতীয়টা কি হবে, এক্স প্লাস 2 ইকুয়াল 20, আই থিঙ্ক তোমরা বুঝেছো, কারণ এটা 7 দিন ছিল, 7 দিনকে ভাঙলাম, যে 3 দিন যোগ 4 দিন, এক্সটা কি কত দিনের কাজ করছে, এক্সটা মানে 3 দিন, ঠিক আছে। এখানে 3 লিখবো না, কারণ আমি আগেই ধরেছি যে নির্দিষ্ট 3 দিনের ভাড়া সমান এক্স, তো এক্স বোঝাতে 3 দিন বোঝাচ্ছে তোমার মানে, ঠিক আছে, 3 লেখার দরকার নেই, তো 3 এর সঙ্গে 4 যোগ করলে 7 হয়, ঠিক আছে। আর এটাও টোটাল 5 দিন ছিল শশী, তো এখানে এক্স মানে 3 দিন, তো 2 দিন রইলো, ঠিক আছে। এখন দেখো অপনয়ন পদ্ধতি 1 আর 2 লিখে নিলাম, এখন এক্স আর এক সমান আছে, সহগ সমান আছে, মনে মনে এক আছে, তো মাইনাস করলাম 1 - 2, এক্স কাটা গেল, এটা মাইনাস করলে 4 থেকে 2 গেলে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 2 গেলে 2y, যেহেতু 4 বড় তো প্লাস থাকবে আগে, 27 থেকে 21 গেলে 21টা প্লাস থেকে মাইনাস হলো, 27 থেকে 21 6, যেহেতু 27 বড় তো প্লাস, তো y ইকুয়াল টু কি হবে 6 এই 2টা ভাগ হবে 3 2 6, y এর ভ্যালু 3, এখন y ইকুয়াল 3 সমীকরণ 9 বসালে কি হবে, সমীকরণ 9টা লিখে ফেললাম, তো 4y মানে 4 ইনটু y এর ভ্যালু 3 বসালাম, ঠিক আছে। তো 3 4 12, প্লাস 12টা দিয়ে মাইনাস হয়ে গেল, 27 থেকে 12 গেল 15। তো আমাকে লাস্টে প্রশ্ন কি বার করতে বলেছিল, প্রশ্ন বলেছিল নির্দিষ্ট ভাড়া এবং প্রত্যেক অতিরিক্ত দিনের ভাড়া কত নির্ণয় করো। নির্দিষ্ট ভাড়া মানে তুমি যেটা 3 দিনের ভাড়া এক্স ধরেছিলে, তো লিখে নেবে, অতএব নির্দিষ্ট ভাড়া সমান, দেখো গ্রন্থাগারের নির্দিষ্ট ভাড়া এক্স কতবার হয়েছে, কারণ এক্স কে আমরা 3 দিনের ভাড়া ধরেছিলাম, তো গ্রন্থাগারের 3 দিনের নির্দিষ্ট ভাড়া, ঠিক আছে, এখানে 3 দিনের লিখে নিতে, বা 3 দিন না লিখলে হবে, খালি নির্দিষ্ট দিন লিখলে হবে, 3 দিন তো প্রথম ধরেছিলাম। নির্দিষ্ট ভাড়া তুমি কত ধরেছিলে, এক ধরেছিলে, তো 15 টাকা, এবং প্রতিদিনের মানে এক এক দিনের ভাড়া কত, 3 টাকা। অবভিয়াসলি একদিনের ভাড়া কম হবে, আর 3 দিন ছিল নির্দিষ্ট ভাড়া, তো এটা বেশি হবে, ঠিক আছে।
তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।